সড়ক যেন নরক, অর্থাৎ রাস্তায় বেরোলেই জ্বালা। কেন বলছি? দেখুন, জায়গায় জায়গায় যন্ত্রণার গাড্ডা, ছোট বড় গর্তে দুর্ভোগের এক শেষ। এটা যেন রোজ নামচা। একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা। আর বৃষ্টি হলে তো কথাই নেই। যেমন ধরুন, বাইরে বৃষ্টি হচ্ছে, রাস্তায় রয়েছে, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আর এই পড়তে হচ্ছে শুধু আপনাকে নয়, আপনার মতো আমার মতো অনেককেই এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জল জমে গাড্ডা যেন মরণ ফাঁদ। একটু বেখেয়ালি হয়েছেন কি গেছে। চোর আপনাদের দেখায় উত্তর 24 পরগনার শাসন। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন যন্ত্রণার গাড্ডা। কতটুকু জায়গা জানেন? বেলিয়াঘাটা থেকে আমিনপুর প্রায় 7 কিলোমিটার রাস্তা এই রকমই গাড্ডা। গাড্ডা যেন মরণ ফাঁদ। বৃষ্টি হলেই জল জমছে, আর সেখানে বাইকে করে গেলে বিপদ অনিবার্য। স্থানীয় বাসিন্দারা বলছেন এ যেন ড্যান্সিং রোড। সত্যি তো, ছবি তো তাই বলছে। দেখুন, রাস্তার মধ্যে বিরাট বিরাট গর্ত, আর এই গাড্ডায় যদি একবার পড়ে বিপদ অনিবার্য। বেলিয়াঘাটা থেকে আমিনপুর 7 কিলোমিটার রাস্তা, উত্তর 24 পরগনার শাসন। এইভাবেই ঘটছে দুর্ঘটনা। প্রাণ হাতে যেতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে। এই রোড ড্যান্সিং রোড বলেও এলাকার মানুষ আখ্যা দিয়েছেন, নাম দিয়েছেন। প্রায় বছর 5 ধরে এই রাস্তা এতটাই খারাপ যে মানুষ সমস্যায় পড়ছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, তারাও কিন্তু সমস্যায় পড়ছেন এই রাস্তার জন্য। এবং বারংবার বলার পরেও রাস্তা হচ্ছে না। হবে কি করে? রাস্তায় তো কাঠপানিতে চলে যাচ্ছে। অর্থাৎ এর তৎকালীন শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তাদের নেয়াদের দাপটেই এই রাস্তা কিন্তু একেবারে বিষবাহু জলে। অর্থাৎ যখনই কোটি কোটি টাকা রাস্তার জন্য বরাদ্দ হয়েছে, সেই রাস্তায় কাঠপানি খেয়েছে তৎকালীন শাসক দলের নেতারা। দিনের আলোয় চলাফেরা করলেও রাতের অন্ধকারে কোনো রকম ভাবে যানবাহন চলে না। ছোট বড় গাড়ি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তার কারণ তারা এই রাস্তায় গেলে ছোট বড় যে অটো টোটো চলে, সেগুলোর যন্ত্রাংশ প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। ফলে তারাও কিন্তু এই পেশা ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন, এমনটাও কিন্তু বিভিন্ন গাড়ি চালকরা বলছেন। রাস্তার হাল দেখতে পাচ্ছি, এটা তো ড্যান্সিং রোড। তৃণমূলের জমানায় এই অবস্থা। তৃণমূল কত কিছু উন্নয়ন করেছে দেখুন, যেটা হওয়ার কথা সেটা হয়নি। নেতারা সব ওই কাটমানি খেয়েছে, কিছু বলতে গিয়েছে ওই কন্ডাক্টরের নেতারা এসে আরো হুমকি দিচ্ছে। তৃণমূলের ওই পঞ্চায়েত সভাপতি মনুয়া আর মেহেদি প্রধান, এরাই সব করেছে। কোনো জায়গায় 3 ফুট গর্ত, কোনো জায়গায় 4 ফুট গর্ত। রাস্তা তো অনেকদিন থেকে প্রচন্ড খারাপ, গাড়ি চালাতে খুব সমস্যা। মানুষের পরিষেবা দেওয়ার জন্য যাচ্ছি, অনেকেই বারণ করছে গাড়ি তোমরা চালাও না এই খারাপ রাস্তায়। মানুষের যখন তখন দুর্ঘটনায় অনেক কিছু হয়ে যেতে পারে, উল্টেও যায়। একটা মারাও গেছে 10 কিলোমিটার, পুরোটাই খারাপ। দেখুন, উত্তর 24 পরগনার ছবিটা আপনাদের দেখালাম। শাসনের প্রায় 7 কিলোমিটার রাস্তা। এবার চলে যাই আপনাদের নিয়ে মুর্শিদাবাদ। দেখুন, মুর্শিদাবাদের ভগবানগোলা ছবিটা দেখুন। সেই ভগবানগোলায় রাস্তায় বিরাট বড় বড় গর্ত, আর এই গর্তে যদি একবার পড়েন, বুঝতেই পারছেন বিপদ অনিবার্য। নিমতলা মোড় থেকে সাহেবনগর স্টেট ব্যাংক পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা যেন মরণ ফাঁদ। প্রাণ হাতে ঝুঁকির যাতায়াত, দুর্ভোগের এক শেষ। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, উঠে গিয়েছে পিচের আস্তরণ। ছবি দেখুন। আর নিত্যদিনই চলছে ঝুঁকির যাতায়াত। মুর্শিদাবাদের ভগবানগোলার রাস্তা, সেখানে এইভাবেই যাতায়াত করতে হয় স্থানীয়দের। নিত্যদিন এইভাবেই ঝুঁকির যাতায়াত। 7 থেকে 8 ইঞ্চি গর্ত। এই গর্তে যদি কোনো চাকা কিংবা কোনো গাড়ির চাকা যেখানে
এখানে ছাত্রছাত্রীরা প্রতিদিন যাওয়া আসা করে, তারা যদি পড়ে যায় কি সমস্যায় না হতে পারে আপনারাই বলুন। ঘটছে নিত্যদিন দুর্ঘটনা, স্থানীয় বাসিন্দাদের দাবি। প্রায় 5 বছর থেকে এই দুরবস্থা। এটা তো চাওয়ার কোনো ব্যাপার নেই আমাদের, এটা তো প্রয়োজন আমাদের, এটা অধিকার। এই রাস্তার ওপর দিয়ে 4খানা অঞ্চলের মানুষ যাওয়া আসা করে, আমরা শুধু শুনতে পাই যে হ্যাঁ হবে। 3খানা টোটো উল্টে প্রায় মৃত্যুর সম্মুখীন হয়েছিল। আমরা সাধারণ মানুষ রাস্তাতে চলাফেরা করে, অনেক ছেলে মেয়ে স্কুলের সব ছাত্রছাত্রী কত পড়ে যায়, কত আছাড় খায়, গর্ত এক হাঁটু গর্ত এক আধ রাস্তায় এক আধ জায়গাতে। 5-7 বছর থেকে এরকম দেখছি বেশিরভাগ। তৃণমূলের আমলে রাস্তা হয়েছে, 1 বছরে রাস্তা উঠে পালিয়ে গেছে, রাস্তা ঠিক নেই। তো এই রাস্তা আমরা টিকসইভাবে যেন রাস্তা তৈরি হয়, এই জন্য আমরা চাইছি, আমরা আবেদন করছি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, সেখানকার ছবি দেখাবো। দেখুন, নাগর থেকে ভাটল পর্যন্ত 17 কিলোমিটার রাস্তা। সেই 17 কিলোমিটার রাস্তায় যেন নরক দর্শন। মেসি যেভাবে বল নিয়ে ড্রিবল করতে করতে গোলের দিকে এগোন, আর এই রাস্তায় বাইক নিয়ে গেলে আপনাকেও যেতে মেসির মতোই হবে, গর্ত কাটিয়ে ড্রিবল করতে করতে। এই বিরাট গর্ত দেখে বুঝতেই পারছেন। আর তার পাশাপাশি আমরা দেখাচ্ছি এই এআই নির্মিত ভিডিও। ঠিক যেমন মেসি বল নিয়ে ড্রিবল করতে করতে গোলের দিকে এগোন, এই রাস্তায় আপনি যদি বাইক নিয়ে যান, আপনাকেও যেতে হবে মেসির মতো। নাগর থেকে ভাটল যাওয়ার প্রায় 17 কিলোমিটার রাস্তা বেহাল দশা। আর এই বেহাল দশার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের এবং এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এই রাস্তার বেহাল দশা, এখনো পর্যন্ত কোনো সংস্কার হচ্ছে না। তবে নতুন সরকার গঠন হয়েছে আর তারা দাবি করছে নতুন সরকারের কাছে যেন এই রাস্তা অবিলম্বে সারাই করা হোক এবং পাশাপাশি এই রাস্তার যন্ত্রণা থেকে যেন মুক্তি পায়। রাস্তার অবস্থা তো প্রচুর খারাপ, প্রায় অনেকদিন থেকে এই যে রাস্তায় জায়গায় জায়গায় করতে অনেক কিছু, হ্যাঁ সময় বেশি লাগছে অনেক, গাড়ির যন্ত্রপাতি হ্যাঁ হচ্ছে হালকা পাতলা, চাই রাস্তা পাল্টানো। সমস্যা বলতে রাস্তা তো ঠিক নয় না, এই যে মনে করেন উঁচা নিচা খদ্রা বদ্রা, এবার এটাতে হট করে হয়তো রানিয়ে আছে, অনেক সময় ব্রেকতে ইয়ে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, এগুলো সমস্যা হয়ে যায়। রাস্তাটা যেন স্মুথলি হয়, ভালো হয়, যাতায়াতের সুবিধা হয়। দেখছে শুনছে কিন্তু কাজ করে হচ্ছে। আর এবার নিয়ে যাই আপনাদের দার্জিলিং এর খড়িবাড়ি। পিডব্লিউডি মোড় থেকে ঘোষপুকুর 17 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 3 কিলোমিটার রাস্তা। এই 3 কিলোমিটার রাস্তা বেহাল দশা। এই 3 কিলোমিটারের মধ্যে কি কি আছে জানেন? এই 3 কিলোমিটার রাস্তার মধ্যে রয়েছে একটা দুটো স্কুল নয়, 10টি স্কুল রয়েছে, বিডিও অফিস, হাসপাতাল। সেই রাস্তারই বেহাল দশা। দেখছেন সেই ছবি দার্জিলিং এর খড়িবাড়ি। খড়িবাড়ি রাজ্য সড়ক যেন কঙ্কালসার অবস্থার মধ্যে পরিণত হয়েছে। পদে পদে বিপদ লক্ষ্য করছেন এখানকার বাসিন্দারা, কারণ পিচের আস্তরণ উঠে গিয়ে কার্যত বিপদ যেন বাড়ছে প্রতিদিন। যদি ছবিতেই দেখা যায়, বড় বড় গর্তে এই রাজ্য সড়ক। এখানে পিডব্লিউডি মোড় থেকে খড়িবাড়ি বাজার পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, যা বড় বড় গর্তের মধ্যে সামিল। যদি আমরা ছবিতে দেখি, প্রায় 9 ফিট বড় গর্ত, এবং যদি গভীরতা দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু পরিষ্কার বোঝা যাবে প্রায় পিচের আস্তরণ, প্রায় হাফ ফিটের বেশি পিচের আস্তরণ কার্যত উধাও হয়ে গিয়েছে। আর এই কঙ্কালসার চেহারাই যেন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই এলাকার বাসিন্দাদের কাছে। খুব অসুবিধা হয় যখন বৃষ্টি পড়ে, তো বৃষ্টির জলে জমে গেলে তো আরও কিছু দেখা যায় না। বৃষ্টির সময় একটা টোটো এখানে পাল্টে খাইছিল, এতে তাড়াতাড়ি হলে খুব ভালো হয়। গতবার তো এই টোটোর সমস্যা হয়, টোটো খারাপ হয়। ভেঙে গেছে, যাতায়াতে অসুবিধা হয়, বর্ষার সময় জল জমে যায়,
নানা রকম সমস্যায় পড়তে হয়। আমার ক্ষেত্রেই তো আমি যে জল ভরে গেছিল, একবার সাইকেল থেকে পড়ে গেছি, গর্ত দেখিনি, প্রচণ্ড খারাপ রাস্তার অবস্থা। আবার নতুন করে সরকার আসছে, ভালো রাস্তা হোক, আমরাও যেন চলাফেরা করতে পারি ভালোভাবে, আর দুর্ঘটনা যেন না ঘটে, সেটাই যাচ্ছি আর কি। দেখুন, সড়ক যে নরক হয়েছে সে ছবি দেখেই স্পষ্ট হয়েছে। এবার সাবধান করবো আপনাদের সাবওয়ে থেকে, উত্তর থেকে দক্ষিণ, বাগডোগরা থেকে বরানগর, ছবিগুলো দেখাবো আন্ডারপাস ছন্ন ছাড়া। কোথাও জমেছে জল, কোথাও গড়েছে জঞ্জালে। ছবি দেখলেই স্পষ্ট হবে যে কি পরিস্থিতি সাবওয়েগুলোর। পশ্চিম মেদিনীপুরের ডেবরা সাবওয়ে আছে, কিন্তু রাস্তা পার হওয়ার জন্য জনতার বর্ষা রাস্তায়। ভাবুন, কারণ সেই আন্ডারপাস জঞ্জালে ভর্তি হতে হতে বন্ধ হয়ে গেছে। দেখাচ্ছি, আপনি দেখুন কিভাবে স্কুল পড়ুয়ারা তাদেরকে ঝুঁকির পারাপার করতে হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ছবি দেখাচ্ছি। কারণ কি? বন্ধ, জঞ্জালে ভরেছে সাবওয়ে। স্থানীয় এক দিদি জানালেন তার বিয়ের আগে থেকেই নাকি বন্ধ রয়েছে, কিন্তু সেই বন্ধ দরজা কি খুলবে? সব থেকে বড় প্রশ্ন তো এটাই। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, এই ডেবরার ওপর দিয়ে বয়ে গিয়েছে 16 নম্বর জাতীয় সড়ক। আর সেই জাতীয় সড়কে 3টি জায়গায় রয়েছে সাবওয়ে, অর্থাৎ এনএইচ এর নিচর দিয়ে, অর্থাৎ আন্ডারপাস দিয়ে যাতে পড়ুয়ারা সেফলি পারাপার করতে পারে, তার জন্যই এটা করা হয়েছিল। বিগত কয়েক বছর আগে এটা করা হলেও এখনো পর্যন্ত তা চালু করা হয়নি এবং বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জল জমে রয়েছে, মানুষের বসবাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এই 16 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়েই মানুষজন এবং পড়ুয়াদের যাতায়াত করতে হয়। এই মুহূর্তে ডেবরার একটি সাবওয়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা, ছবিটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এইভাবে সাবওয়ের অবস্থা বেহাল এবং স্কুল রয়েছে, ঠিক এই স্কুলের পরেই রয়েছে এই যে সাবওয়ে, এবং তারপরেই এই যে বাচ্চারা রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এদেরকে কিন্তু পারাপার করতে হয়। গাড়ি আসছে, আমি সেই ছবিটাও দেখাতে বলবো। এইভাবে সারি সারি গাড়ি আসছে এনএইচ এর ওপর দিয়ে, আবার তার মধ্যে এই জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চারা পারাপার করবে, সেই ছবিটাও দেখাচ্ছি তো আপনাদেরকে। ছবিটা একবার দেখুন, এইভাবেই পারাপার করতে হচ্ছে। এলাকাবাসী এবং অভিভাবকরা দাবি করেছে এই জাতীয় সড়কের যে আন্ডারপাসগুলি রয়েছে সেগুলোকে পরিষ্কার করে, সংস্কার করে যাতায়াতের এবং পারাপারের উপযোগী করা হোক। যদিও এ বিষয়ে বিধায়ক উদ্যোগ নেবে বলে জানিয়েছেন, কিন্তু আদৌ কি এটা হয় সেদিকে নজর থাকবে আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মন্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। এত বড় একটা রোড পেরাতে বাচ্চাদের তো অসুবিধাই হয়। এত বড় স্কুলে এত ছাত্রছাত্রী, এখন জল জমে আছে, আর ওই ভেতরে ময়লা আবর্জনা হ্যান ত্যান সব ভর্তি হয়ে আছে। এই স্কুলের জন্যই, যে স্কুলের বাচ্চারা উপর দিয়ে না গিয়ে সাবওয়ের ভেতর দিয়ে যাবে, সেই জন্যই করা হয়েছে, কিন্তু এখন সব বন্ধ হয়ে পড়ে আছে। এখন চাই এটা যদি খুব শিগগিরই মেরামতি করে এটা যদি পথ চলাচলের জন্য সুব্যবস্থা করা হয়, সেটাই চাই। এখন জল ভর্তি হয়ে আছে, ভেতরে নোংরা আবর্জনা হয়ে আছে। যাতে এটা চালু হয়, বাচ্চারা ঠিক মতো পারাপার করতে পারে। আচ্ছা, যদি মজা করে আপনাদের জিজ্ঞাসা করি, চাঁদে হাঁটার ইচ্ছে আপনাদের কারোর আছে? যদি ইচ্ছে থাকে তাহলে বলবো বীরভূমের সদাইপুরে একবার যেতে, কারণ ওখানে রেল আন্ডারপাস। ছবিটা দেখাই আপনাদের। এই যে আন্ডারপাস দেখছেন, তার দুপাশে চাষের জমি। এই চাষের জমি থেকে বিনা বাধায় জল আসে আন্ডারপাসে, আর এই ভিতরে ঢুকলে মনে হতেই পারে চাঁদে হাঁটছে। ভাঙা রাস্তা, জমা জল আর বড় বড় গর্ত, বৈচিত্র্যে ভরপুর ছোট্ট আন্ডারপাস। আর এখানেই বিপদ, একটু বেখেয়াল হলেই বিপদ অনিবার্য।
আমরা এখন দাঁড়িয়ে আছি কচুজোর আন্ডারপাসের নিচে, আর ওপর দিয়ে গেছে অন্ডাল সাঁইথিয়া রেল লাইন। আর যদি বলা যায় যে প্রদীপের নিচে অন্ধকার, কীরকম যে এই রেল লাইন দিয়ে যখন দ্রুত গতিতে রেল ছুটে চলেছে, ঠিক তার নিচেই এই যে কচুজোর আন্ডারপাস, তার কিন্তু অবস্থা একদম খারাপ। এই আন্ডারপাসের নিচে পরপর গর্ত আছে। যেমন আমি যদি দেখাই যে এই যে এগুলো এক একটা কিন্তু সব গর্ত, এর মধ্যে কিন্তু গর্ত রয়েছে এবং গোটাই আন্ডারপাস জুড়ে কিন্তু গর্ত। এর ফলে যে সমস্ত যানবাহন এই রাস্তার উপর দিয়ে যায় তারা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। আর সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে কখন? যখন এখানে বৃষ্টি হয়, বর্ষার জল কিন্তু জমে থাকে এই জায়গাটাতে। তার পাশাপাশি মাঠের যে জল, সেগুলোও কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই আন্ডারপাসের নিচে জমা হচ্ছে, আর তার ফলে রাস্তা খারাপ হচ্ছে এবং সেখানে কিন্তু পরপর গর্ত তৈরি হয়েছে। আর যে গর্তগুলো কিন্তু জল জমে থাকলে বোঝা মুশকিল। যে সমস্ত যানবাহন এই রাস্তার উপর দিয়ে যায় তারা কিন্তু সেই গর্তের মধ্যে পড়তে বাধ্য, আর যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু দুর্ঘটনার কবলেও পড়তে পারে। অর্থাৎ খুব সতর্ক হয়ে এই রাস্তায় যান চলাচল করাতে হয়। বর্ষাকালে জল হলে, বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়। গর্ত এই যা দেখছেন, হ্যাঁ ভালোই সমস্যা হয়। প্রতিবার কোনো পেশেন্ট যদি থাকে নিয়ে তো রাস্তাতে চলাচল যেতে না, এত জল জমে, জল থাকে, বর্ষার সময় পেরানো হয় না। গর্ত রয়েছে অনুবর্তী গর্ত, তখন আমরা এধার থেকে ঘুরে যাই। রাস্তার অবস্থা ভালো নয়। আন্ডারপাস মানেই যেন জমা জলের যন্ত্রণা, তা সে বৃষ্টি হোক বা না হোক। দুর্ভোগ নিত্যযাত্রীদের নিত্য সঙ্গী, গাড়ি হোক বা টোটো, বাইক, আন্ডারপাসে পা দিলেই সাবধান সাবধান। বাগডোগরার নির্মল জ্যোতের আন্ডারপাস, যার ভোগান্তির সীমা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে। 7 বছর আগে এই আন্ডারপাস তৈরি করেছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। এই আন্ডারপাসের বিপরীত দিকে প্রায় 15টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এই আন্ডারপাস। আর আন্ডারপাস জলমগ্ন থাকায় দীর্ঘদিন ধরে এই বাসিন্দারা জলের ওপর দিয়ে যাতায়াত করেন। ভয় তো পারবেই, কেননা কাজ যেহেতু খারাপ হয়েছে, এই যে এখানে ফাটিয়ে আছে, প্লাস প্রত্যেকটা জায়গায় ফাটা, এগুলাতে ওখান থেকে জলের লেয়ারগুলো পাওয়া যাচ্ছে। ওইদিকে আমাদের একটা দিঘি আছে, দিঘির জলটা ডাইরেক্ট এই যে চলে আসে এই দিক দিয়ে। এই সমস্যাগুলো আমাদের মোটামুটি আজকে আন্ডারপাস হয়ে গেছে মনে হয় 7 বছর হয়ে গেল। অতদিন ধরে আমাদের সমস্যা। একটা গাড়ি যাতায়াত করতে পারে না, আরেকটা গাড়ি আসলে আরেকটা জায়গায় থাকে না। উপর দিয়ে গেলে পরে সেম টু সেম রাস্তা, কখন নিচে পড়ে যাবে না কখন উপরে থাকবে কোনো ঠিক নাই, গ্যারেন্টি নাই। নিচ দিয়ে গেলে হাঁটু ভর্তি জল, কখনো কোমর অবধি জল হয়। টোটোওয়ালা আমরা 4টা লোক নিয়ে যদি নিচে পড়ে যাই, দোষ তো মানে রাস্তার হবে না, দোষ হবে টোটোওয়ালা, ফেলে দিল। আচ্ছা দেখুন তো, এটা বুঝতে পারছেন এটা রাস্তা নাকি সাবওয়ে নাকি কোনো গুহা? যেভাবে অন্ধকার, এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসের নিচ দিয়ে যাওয়ার জন্য সাবওয়েটা তৈরি হয়েছিল। মাথার উপরে রাস্তার গতি বেড়েছে, আর এক্সপ্রেসওয়ের নিচে জনতা ঠক্কর খেয়েই চলেছে। রাস্তা ভাঙা, বৃষ্টি হোক বা না হোক, জল 365 দিনের যেন সঙ্গী। দিন হোক বা রাত, আন্ডারপাসে আলোর দেখাই মেলে না। দেখছেন, বুঝতে পারছেন যেটা কোনো আন্ডারপাস, এটা অন্ধকার। দিনের বেলাতেও অন্ধকার, রাতে তো আর আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। দেওয়ালে চির, যখন তখন বিপদ ঘটতে পারে একটু বেখেয়াল হলে। গোটা আন্ডারপাসে লাইট থাকা সত্ত্বেও কিন্তু লাইট জ্বলে না। এইভাবে যে গাড়ি, সেই গাড়ির কিন্তু সামনের লাইট, এই লাইট কিন্তু জ্বালিয়েই কিন্তু এইভাবে এই আন্ডারপাস থেকে কিন্তু গাড়ি চলাচল করে এবং যখন তখন বড়সড় দুর্ঘটনা প্রায়শই লেগেই থাকে। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই এবং এই গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এখান থেকে যারা পথ চলতি মানুষ, তারা প্রত্যেকেই। মানে এরকমভাবে চলা যায় না, এই মানে পুরো এরিয়ার কোনো
যখন শুকনো থাকে তখন এরকমই অবস্থা হয়। এই হচ্ছে এখানে পরিস্থিতি। কতদিন ধরে বহু বছর আমি ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি। কোনো ডেভেলপমেন্ট নেই, কিছু নেই। দুর্ঘটনা ঘটে, প্রচুর দুর্ঘটনা ঘটেছে, গাড়ি উল্টে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালাইজ হয়েছে, কিছু হয়নি। এই রাস্তার নিচে 12 মাস জল, যখনই আসবেন তখনই দেখবেন রাস্তায় জল। লাইট জ্বলে, সেটা না দেখার মতো গাড়ির হেডলাইট দিয়ে কাজ চালাতে হয়। দুর্ঘটনা তো মাঝে মাঝেই এখানে ঘটে, দুটো গাড়ি একসঙ্গে ঢুকে যায়, ঝামেলা হয় মানুষের মধ্যে। মানুষের কোনো রকম কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, কোনো রকম কোনো যে একটা ট্রাফিক কোনো একজন থাকবে যে একদিকে গাড়ি আটকে আরেকদিকে গাড়ি ঠোকাবে, সেরকমও কোনো ব্যবস্থা নেই। এ যেন নিজ ভূমে পরবাসী। স্বাধীনতার ৮০টা বসন্তের পরেও কার্যত পরাধীন জীবন। মালদার বামনগোলায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে কাঁটাতারের ওপারে বসবাস ২৪টি পরিবারের। গত ২০ বছরের বেশি সময় জীবন যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন তারা। স্বাভাবিকভাবেই বাঁচতে নতুন সরকারের কাছে কাঁটাতারের এপারে পুনর্বাসনের আবেদন জানিয়েছেন। ৮০তম পেরিয়ে গেছে স্বাধীনতা, কিন্তু আমরা পরদিনই বসবাস করতেছি। ২১ বছর আমাদের জীবন জেলে কাটিয়েছি, স্বাধীনতা হয়নি এখনো। স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি না। সরকারের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের সুব্যবস্থা করে আমাদের কাঁটাতারের ওপারে নিয়ে যাওয়া হয় এবং পুনর্বসতি দিয়ে এই মানুষের জীবন উদ্ধার করা হয়। নিজ ভূমে পরবাসী। স্বাধীনতা প্রাপ্তির ৮০তম বছরেও এই গ্লানি বইতে হচ্ছে সীমান্ত গ্রামের এই সব বাসিন্দাদের। গত ২ দশকের বেশি সময় ধরে স্বাধীন দেশে এদের কার্যত জেলবন্দি দশা। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বামনগোলা ব্লক। এখানকার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ে এই তালতলা গ্রাম। সীমান্তবর্তী গ্রামে কাঁটাতারের ওপারে বসবাস করছে ২৪টি ভারতীয় পরিবার। নিয়মের বাধ্যবাধকতায় স্বাধীন দেশেও কার্যত পরাধীন দশা তাঁদের। আমাদের যে কোনো বিষয়, কোনো হসপিটালে যাওয়া, বাচ্চারা স্কুলে যাওয়া, আমাদের কোনো সংস্কৃতি অনুষ্ঠান করা আমাদের খুবই অসুবিধা হয়। এন্ট্রি করে যেতে হয় এবং এন্ট্রি করে আসতে হয়। আধার কার্ডের বায়োডেটা সম্পূর্ণ আমাদের যে আছে সেই বায়োডেটা দেখিয়ে যেতে হয় এবং বায়োডেটা দেখিয়ে আসতে হয়। মানে বিএসএফের অধীনেই আমরা আছি। চুরি হচ্ছে, অনেক চিন্তা ভাবনা, ঘুম আসে না, পোলাপান নিয়ে আমরা এখানে থাকি, খুব কষ্টে আছি। মাঝে পুনর্ভবা নদী, এপারে ভারত, ওপারে বাংলাদেশ। এপারে বামনগোলার তালতলা গ্রাম, ওপারে নওগাঁ জেলার আদাতলা গ্রাম। দুদেশের মধ্যেই নদী এখানে সীমান্ত। কিন্তু ২৪টি ভারতীয় পরিবার কাঁটাতারের ওপারে চলে গেল কিভাবে? গ্রামবাসীদের দাবি, ২০০৫ সালে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় তাদের পরিবারগুলি বেড়ার ওপারে পড়ে যায়। তারপর ২ দশকের বেশি সময় পেরিয়েছে। ২৪টি ভারতীয় পরিবারকে আজও কাঁটাতারের এপারে আনার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও কাঁটাতারের ওপারেই বসবাস করতে হচ্ছে এই সব পরিবারকে। দিনের নির্দিষ্ট সময়ে বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে রেজিস্টারে তথ্য নথিভুক্ত করে তবেই দেশের ভিতরের মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারেন। রাতে কেউ অসুস্থ হলে বা জরুরি প্রয়োজনে চরম সমস্যায় পড়তে হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি যাতায়াত করতে পারি। তারপরেও আমাদের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, যেরকম সকালবেলা ৮টার সময় খুলে ১১টার সময় বন্ধ করে দেয়, আবার 3টার সময় খুলে আবার ৬টার সময় বন্ধ করে দেয়। ২০০৫ সাল থেকে যখন আমাদের এই ফেন্সিং হয়েছে, কাঁটাতার হয়েছে, এই ফেন্সিং দিয়ে হওয়ার পরে আমরা এইভাবে জীবনযাপন করছি। ২১ বছর আমাদের জীবন জেলে কাটিয়েছি। একটু রাত বিরেত হয়ে গেল, গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমাদের আধা ঘন্টা ১ ঘন্টা টাইম নিতে হয়। কাঁটাতারের ওপারে থাকা তালতলা গ্রাম মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সম্প্রতি এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিজেপি বিধায়ক তথা সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। তার কাছে কাঁটাতারের এপারে পুনর্বাসনের আবেদন জানিয়েছে ২৪টি পরিবার। সরকারকে আমি জানাবো, সরকারিভাবে তাদেরকে যে বিএলআরওর মাধ্যম দিয়ে জমিটাকে চিহ্নিত করে তাদেরকে কোথায় নিয়ে যাব, আমরা ভেস্টল্যান্ড কোথায় আছে, কোথায় রাখবো, সেগুলো চিহ্নিত করার জন্য আমরা কিন্তু চেষ্টা চলছে, এখানে ইনকোয়ারি চলছে।
স্বাধীন দেশে কবে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবেন, প্রতীক্ষায় কাঁটাতারের ওপারের 24টি ভারতীয় পরিবার। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। 3তম স্বাধীনতা পার করলাম, তবু আমরা স্বাধীনতা পাইনি।